নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক। কৈলাসহরের সীমান্ত এলাকায় রোহিঙ্গা পাচারের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। দেবীপক্ষের আগে পিতৃপক্ষ উপলক্ষে আজ সকাল থেকে শহরের বিভিন্ন জলাশয়ে তর্পণের ভিড়। বিজেপির সেবা কর্মসূচিতে ত্রিপুরা মধ্যা দলের দুষ্কৃতিকারীদের রক্তাক্ত হামলা। আগরতলায় সদ্ভাবনা সামাজিক সংস্থার উদ্যোগে 11তম রক্তদান শিবিরের আয়োজনে উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য। ছেড়ে দিয়ে নেশার হাত, চলো যাই খেলার মাঠে স্লোগানকে সামনে রেখে আজ যুব মোর্চার উদ্যোগে আগরতলায় যুবা রান। আসন্ন এডিসি নির্বাচনের প্রস্তুতি। 39 মনুমণ্ডলের উদ্যোগে মাইরা এডিসি ভিলেজের শ্যামচন্দ্রপাড়ায় বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান চালালেন বিজেপির নেতৃবৃন্দরা। এডিসি নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে 39 মনুমণ্ডলের নির্দেশনায় মাইরা এডিসি ভিলেজের শ্যামচন্দ্রপাড়ায় বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সম্পাদক জীবন কৃষ্ণ ত্রিপুরা, প্রাক্তন মণ্ডল সম্পাদক খোকন দে, মণ্ডল সদস্য কাতালধন ত্রিপুরা, মণ্ডল সদস্য অনিতা ত্রিপুরা, বুথ সভাপতি সহ বুথের অন্যান্য নিষ্ঠাবান ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা। এই অভিযানটি স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং জনমতের গুরুত্ব বোঝানোর উদ্দেশ্যে পরিচালিত হয়। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। ছেড়ে দিয়ে নেশার হাত, চলো যাই খেলার মাঠ এই স্লোগানকে সামনে রেখে আজ যুব মোর্চার উদ্যোগে আগরতলাতে যুবা রান অনুষ্ঠিত হয়। ছেড়ে দিয়ে নেশার হাত, চলো যাই খেলার মাঠ এই স্লোগানকে সামনে রেখে আজ আগরতলায় অনুষ্ঠিত হলো যুবা রান, যা দেশের 100টি স্থানে একসাথে আয়োজিত হয়। নেশামুক্ত ভারত করার লক্ষ্যে এবং যুবাদের মধ্যে স্বাস্থ্য ফিটনেস চেতনা বৃদ্ধি করার উদ্দেশ্যে ভারতের জনতা যুব মোর্চা এই রানের আয়োজন করে। আগরতলায় বিশেষ রানের সূচনা হয় উজ্জন্ত প্রাসাদের সামনে থেকে এবং শেষ হয় সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে। রানের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এই কর্মসূচির অঙ্গ হিসেবে দেশের যুবারা এ রানে অংশগ্রহণ করেছে। আগরতলায় অংশগ্রহণকারী যুবকদের মধ্যে উৎসাহ ছিল উদ্দীপনাও চোখে পড়ার মতো। যুবা রানের মধ্য দিয়ে যুবাদের মধ্যে নেশামুক্ত এবং স্বাস্থ্যকর জীবনধারার বার্তা পৌঁছে দেওয়া, যা আগামী প্রজন্মকে দেশের উন্নয়নে আরও সক্রিয় এবং সচেতন করে তুলবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। ভারতীয় জনতা পার্টি, দ্য পার্টি উইথ ডিফারেন্সেস, ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন যুব মোর্চা অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন থেকে আলাদা। আমরা শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকি না, আমরা শুধু ঝান্ডা নিয়ে যুবক যুবতীদেরকে মাঠে নামাই না। আমরা কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আগরতলার সদ্ভাবনা সামাজিক সংস্থার উদ্যোগে 11তম রক্তদান শিবিরের আয়োজনে উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সদ্ভাবনা সামাজিক সংস্থার উদ্যোগে 11তম রক্তদান শিবির অনুষ্ঠিত হল আগরতলা IMA হাউসে। এই রক্তদান শিবিরে বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং সংস্থার অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা। তারা সকলেই রক্তদাতাদের উৎসাহিত করে তাদের কার্যক্রমের প্রশংসা করেন। সদ্ভাবনা সামাজিক সংস্থা জানিয়েছে, এই শিবিরের মূল লক্ষ্য হল রক্তদানে জনসাধারণকে উদ্বুদ্ধ করা এবং আগরতলা অঞ্চলের হাসপাতালে জরুরি রক্ত সংগ্রহ নিশ্চিত করা। সংস্থার প্রতিনিধিরা আরও জানান, এমন রক্তদান শিবির অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এলাকার মানুষদের স্বাস্থ্য সেবায় অবদান রাখবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। মহদ্দান এটা একটা উৎসবের মেজাজে আমাদের সমস্ত ক্লাব, NGO, বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন সময়ে ব্লাড ডোনেশন করে থাকে। তারই অঙ্গ হিসাবে সদ্ভাবনা ওয়েলফেয়ার সোসাইটি, যারা সমাজের জন্য কাজ করে, তারা আজকে এই রক্তদানের মতো মহদ্দানে তারা এগিয়ে এসছে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করে, হেলথ ক্যাম্প থেকে শুরু করে বিভিন্নভাবে দুস্থদের পাশে দাঁড়ানো, এরকম কাজ ওনারা সমাজের জন্য করে থাকেন। এই যে মেসেজ, এই যে বার্তা সমাজের প্রতি, আমরা এই সমাজ থেকে অনেক কিছু গ্রহণ করি, কিন্তু আমাদের দায়বদ্ধতা, এই সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের কোনো সময় এড়ালে চলবে না। এই সমাজ থেকে আমরা, এই প্রকৃতি থেকে আমরা অনেক কিছু গ্রহণ করি। তো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিরও আহ্বান যে আমাদের এই সমাজকে রক্ষা করতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে, পরিবারকে আমাদের রক্ষা করতে হবে।
আমাদের রাষ্ট্রকে রক্ষা করতে হবে। সেই সংকল্প নিয়ে আমাদের ভারতবর্ষের সমস্ত অংশের নাগরিকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। তারই ব্যতিক্রমী নয়, আমাদের এই ত্রিপুরা রাজ্যেও যে সমাজের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে। আগে আমরা একটা সময় যে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ আমরা দেখেছি, কিন্তু এখন একটা সুষ্ঠু কম্পিটিশন শুরু হয়েছে যে কে কত রক্তদান, রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের। সাবরুম মহকুমার হরিণা বাজারে হরিণা বাজার সর্বজনীন দুর্গা উৎসব কমিটির উদ্যোগে মহালয়ার ভোরে আয়োজন করা হলো মা দুর্গার বিভিন্ন রূপে সাজানো ট্যাবলো। মহালয়ার পূর্ণ লগ্নে সাবরুম মহকুমার হরিণা বাজারে ভক্তি এবং উচ্ছ্বাসের আবহে আয়োজন করা হলো এক বিশেষ ট্যাবলোর। হরিণা বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ট্যাবলোতে দেবী দুর্গার বিভিন্ন রূপকে সজ্জার মাধ্যমে উপস্থাপন করা হয়। ভোর থেকে এলাকায় ভক্তদের ভিড় উপচে পড়ে। দেবী দুর্গার রূপে সাজানো প্রতিটি দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে। স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ এই শোভাযাত্রা দেখতে উপস্থিত হন। পুজো কমিটির তরফে পান্না চৌধুরী শুভেচ্ছা জানিয়ে বললেন, মহালয়ার এই পবিত্র দিনে মা দুর্গা যেন সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ নিয়ে আসেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ট্যাবলো শারদীয়ার আগমনী বার্তা পৌঁছে দেয় সাধারণ মানুষের হৃদয়ে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। নমস্কার, শুভ সকাল। আজকে পূর্ণ মহালয়ার এই পূর্ণ তিথিতে আমরা হরিণা বাজার সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে এই মহালয়ার এক মা দুর্গার বিভিন্ন রূপ নিয়ে আমরা এক ট্যাবলো বের করতে যাচ্ছি। এই ট্যাবলোতে থাকছে মা দুর্গা, থাকছে কাত্যায়নী, থাকছে রাধা কৃষ্ণ, এছাড়াও মায়ের বিভিন্ন রূপ নিয়ে আজকের এই মহালয়ার পুণ্যতিথিতে আমরা বেরোয়েছি। আমরা সমগ্র হরিণাবাসীর সহযোগিতা এবং শুভকামনা করছি। সবাইকে অগ্রিম শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার। কৈলাসহরের সীমান্ত এলাকায় রোহিঙ্গা পাচারের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। গ্রামবাসীরা পাচার চক্রের বিরুদ্ধে সরব হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। কৈলাসহরের টিলাবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় রোহিঙ্গা পাচারকে কেন্দ্র করে চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের উপর দিয়ে প্রতিনিয়ত রোহিঙ্গাদের ভারতে এনে বহিরাজ্যে পাচার করছে দালাল চক্র। বিশেষভাবে টিলাবাজার গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জায়েদ আলীর বিরুদ্ধে সরব হয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, ইরানি থানায় একাধিকবার লিখিত অভিযোগ জানিয়েও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো পাচারকারীদের পক্ষ নিয়ে গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছে বলে অভিযোগ তুলেছেন তারা। এর জেরে পাচারকারীদের হাতে গ্রামবাসীরা প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ইরানি থানা পুলিশের উপর আস্থা হারিয়ে শনিবার রাতে একত্রিত হয়ে গ্রামবাসীরা সদ্য দায়িত্ব গ্রহণ করা কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক IPS রাগুল এর নিকট ডেপুটেশন জমা দেন। গ্রামবাসীদের অভিযোগ, এর আগে ইরানি থানায় পুলিশ একবার জায়েদ আলীর বাড়ি থেকে রোহিঙ্গাদের আটক করলেও আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে ফের সক্রিয় হয়ে ওঠে তারা। এরপর থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে এবং গ্রামবাসীদের উপর একাধিকবার ধারালো অস্ত্র নিয়ে আক্রমণও চালিয়েছে। ডেপুটেশন গ্রহণ শেষে SDPO IPS রাগুল জানান, তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন, তা বিষয়টি আগে তার অজানা ছিল। তবে তিনি এই বিষয়ে খোঁজ খবর নেবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করবেন বলে গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন। পাশাপাশি অভিযোগের প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট জানান। jurisdiction से कई लोग आए थे, they have given a deputation regarding an offence, उसका FIR भी फाइल हुआ है। जो accused person है उसमें इनके अगेंस्ट इनका भी थोड़ा सा प्रॉब्लम है ऐसे बोल के दे हैव कम फॉर अ डेपुटेशन। इनका ऑलरेडी 2 FIR फाइल कर चुका है ईरानी स्टेशन में, और अभी भी जैसे इनका एलिगेशन है कि थोड़ा कंटिन्यूस ऑफेंस जैसे अभी भी वो लोग थोड़ा थ्रेटन कर रहे हैं, तो ये हम देखेंगे। और अभी हमारा इन्फॉर्मेशन में ये चीज़ आया है, तो हम जो भी कंप्लेंट फाइल किया है उसके हिसाब से इन्वेस्टिगेशन तो चल ही रहा है, लेकिन अगर उनका प्रॉब्लम है विक्टिम का कुछ मतलब इफ दे आर अफ्रेड ऑफ समथिंग, वी आर ऑलवेज हियर टू टेक केयर ऑफ एवरीवन। सो हम लोग बोल रहे हैं हमेशा रोहिंग्या घुस रहे हैं इलीगली, ये सही है क्या? नहीं, मतलब जितना हमारा সিমনা বিধানসভা কেন্দ্রের হেজামারাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আয়োজিত বিজেপির সেবা কর্মসূচিতে তীব্রমথা দলের দুষ্কৃতীদের রক্তাক্ত হামলা।
বিজেপির নেতা মঙ্গল দেববর্মা সহ একাধিক কর্মী গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি জিবি হাসপাতালে। এই মুহূর্তের বড় খবর, সিমনা বিধানসভা কেন্দ্রের হেজামারা রণক্ষেত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মোহনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত বিজেপির সেবা কর্মসূচি হঠাৎই পরিণত হল রক্তাক্ত হামলার মঞ্চে। শান্তিপূর্ণ পরিবেশ আচমকাই দুষ্কৃতিকারীদের আগ্রাসনে ভেঙে পড়ে ভয়ঙ্কর চিত্রে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল দুষ্কৃতিকারী আচমকাই ঝাঁপিয়ে পড়ে বিজেপি কর্মসূচির উপর। মুহূর্তে চিৎকার, হাহাকার আর আতঙ্কের আবহে কেঁপে ওঠে হেজামারা। বিজেপি নেতা মঙ্গল দেববর্মা সহ একাধিক কর্মী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত রেফার করা হয় জিবিপি হাসপাতালে। হামলার খবর ছড়িয়ে পড়তেই তীব্র আতঙ্ক চারিদিকে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় ঘটনাস্থলে। এলাকা ঘিরে ফেলা হয়, চলছে চিহ্নিতকরণের কাজ। তবে ঠিক কী কারণে বা কারা এর পেছনে তা নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চাপানোত্তর। শান্তিপূর্ণ সেবা কর্মসূচি প্রধানমন্ত্রীর জন্মদিনের দিনে রক্তাক্ত নাটকে রূপ নিতেই ক্ষোভে উঠল উত্তাল সিমনা বিধানসভা কেন্দ্র। রাজনৈতিক অঙ্গন জুড়ে এখন তীব্র আলোড়ন। এ যেন জন্মদিনের শুভক্ষণে একে ভয়াবহ বারুদ বিস্ফোরণ। রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে, এটা কি নিছক দুষ্কৃতিকারীদের হামলা নাকি সুপরিকল্পিত ষড়যন্ত্র? সিমনা এখন নজিরবিহীন উত্তেজনায়। রাজনৈতিক অঙ্গনে হামলার নতুন বিস্ফোরণ ঘটাবে বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। একজন কোনো পুলিশ প্রশাসন কোনো নাই, ওইটা সেফগার্ড না দেখে এমন একটা করছে। সাংবাদিক সুদ্ধা মানে রেহাই 12টা একটু আগে মনে হয় অনেকেই আসেনি, ফলে প্রায় অর্ধেকেই আসেনি এখন, তখনও আর কি লিডাররা তো কেউ জাননি। আমরা ছিলাম পাবলিকও, আমাদের সাপোর্টারও অর্ধেকের কমই এসেছিল। তো আমরা 12টায় টাইম দিয়েছিলাম, তো প্রোগ্রাম শুরু ছিল 12:30টায়, ওই হিসাবে অনেকেই আসে। মহালয়া উপলক্ষে মনুবাজারের ভুবনেশ্বরী আনন্দচক্র আশ্রমে শুরু হয়েছে 27 ঘণ্টা ব্যাপী মহাযজ্ঞ। পিতৃপুরুষদের শ্রদ্ধা জানিয়ে তর্পণ ও পিণ্ডদান, দেবী দুর্গার আগমনী বার্তা উভয়ই একই সঙ্গে পালন করেছেন ভক্তরা। আজ মহালয়া, পিতৃপক্ষ এবং দেবীপক্ষের মিলনক্ষণ। এই শুভ দিনে ভক্তরা পিতৃপুরুষদের শ্রদ্ধা জানাচ্ছেন জল এবং পিণ্ডদানের মাধ্যমে। ত্রিপুরার মনুবাজারে ভুবনেশ্বরী আনন্দচক্র আশ্রমে শুরু হয়েছে 27 ঘণ্টা ব্যাপী মহাযজ্ঞ। ভুবনেশ্বরী মায়ের শক্তিকে স্বাগত জানিয়ে পাঠ হচ্ছে বিভিন্ন স্তোত্র, যা অশুভের ওপর শুভের বিজয়ের প্রতীক। আশ্রমে উপস্থিত ভক্তরা মহালয়ার এই আধ্যাত্মিক মুহূর্তে অংশ নিচ্ছেন পুজো পাঠ ও মহাযজ্ঞে। ভুবনেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন মহারাজা গোবিন্দ মাণিক্য 1967 থেকে 1976 খ্রিস্টাব্দের মধ্যে। ত্রিপুরার অন্যতম প্রাচীন মন্দির হিসেবে এটি আজও ভক্তদের মধ্যে আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু। মহালয়ার এই দিনে ত্রিপুরার বিভিন্ন স্থানে ভুবনেশ্বরী মায়ের মন্দিরে আয়োজন হচ্ছে পুজো পাঠ। মনুবাজারের আনন্দচক্র আশ্রমে মহাযজ্ঞের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষেরা পিতৃপুরুষদের শ্রদ্ধা জানাচ্ছেন এবং দেবী দুর্গার আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমাদের এই ভুবনেশ্বরী মন্দিরে দীর্ঘদিন ধরে আমাদের মহালয়া তিথিতে যজ্ঞ অনুষ্ঠান হয়। আমাদের এই যজ্ঞ অনুষ্ঠান, আমাদের যে মন্দির স্থাপন হয়েছে 86 সনে। এই মন্দির ত্রিপুরা বিভিন্ন প্রান্তে স্থাপন হয়েছে। যিনি শুরুতে মা ভুবনেশ্বরীর দর্শন পেয়েছেন, উনি প্রয়াত হয়েছেন আমাদের গুরুদেব স্বর্গীয় ভূপেন্দ্র মহাশয়। উনি ত্রিপুরা জেলা শিল্পকেন্দ্রে উনি চাকরি করতেন ভজনগর। সেখানে থেকে উনি মাতাবাড়ি ঠাকুর মশাই আছেন বিনয় চক্রবর্তী, ওনার সাথে একসাথে যিনি ওনার চলাফেরা করতেন। সেই সময় মা দর্শন পেয়েছেন। সেই স্বপ্নে দর্শন পাওয়ার পরে উনি ত্রিপুরা বিভিন্ন প্রান্তে মাকে স্থাপন করেছেন। শুরুতে আমাদের ভুবনেশ্বরী মা খিলপাড়াতে শুরু করেন, ধ্বজনগর, উদয়পুর ধ্বজনগর মন্দির আছে, এখানে আছে আপনার গন্ডাছড়া, আর ওনার ধাম হলো কলসি, সেখানেও একটা আশ্রম আছেন। আমাদের মনুবাজার, এখানেও একটা আশ্রম আছেন। এই যে মহাযজ্ঞটা মহালয়া তিথিতে, এটা দীর্ঘ বর্ষ ধরেই চলছে। এটা আগে করতেন মাতাবাড়ি দিঘির পাড়ে, এই যজ্ঞটা চলতো মহালয়ার যজ্ঞ।
সেখান থেকে আমরা আমাদের সিদ্ধান্ত মতোই আমরা মনুবাজারে দীর্ঘ বছর মহালয়ের পুণ্যলগ্নে সমাজের গরিব ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে কৈলাসহরে যাত্রা শুরু করলো চিত্তরঞ্জন পুষ্পরানী সেবা ট্রাস্ট। আইনজীবী চিত্তরঞ্জন ভট্টাচার্যের উদ্যোগে শুরু হওয়া এই ট্রাস্টের মাধ্যমে ইতিমধ্যে 126 জন দুস্থ মহিলাকে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মহালয়ের পূর্ণ লগ্নে চিত্তরঞ্জন পুষ্পরানী সেবা ট্রাস্টের যাত্রা শুরু। সমাজের পিছিয়ে পড়া এবং গরিব মানুষের পাশে দাঁড়ানো লক্ষ্য নিয়ে মহালয়ের পূর্ণ লগ্নে সূচনা হলো চিত্তরঞ্জন পুষ্পরানী সেবা ট্রাস্টের। রবিবার দুপুরে কৈলাসহরের গোবিন্দপুরে বর্ষিয়ান আইনজীবী চিরঞ্জীব ভট্টাচার্যের বাসভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রাস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে কৈলাসহর শহরের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ছোটবেলা থেকেই মা বাবার কাছ থেকে শিখেছি কিভাবে সাধারণ মানুষের সেবা করতে হয়। সেই অনুপ্রেরণাতেই পরিবারকে সঙ্গে নিয়ে ট্রাস্টের পথ চলা শুরু করলাম। মূলত দরিদ্র মানুষের বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষার উন্নয়নের জন্য বিনামূল্যে কাজ করবে এই ট্রাস্ট। ট্রাস্টের নিবন্ধন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। সূচনা উপলক্ষে সেদিনেই কৈলাসহর মহকুমার বিভিন্ন এলাকায় মোট 126 জন দুস্থ মহিলাকে শাড়ি, মিষ্টি ও জল বিতরণ করা হয়। ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে আগামী দিনে আরও বিস্তৃত সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। সাবরুমের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী সোমেন কর্মকারের ছেলে শুভম কর্মকারের জন্মদিন প্রতিবারের মতো এবারও ভিন্নভাবে পালন করা হলো। মনুবাজার কালাঢেপা এলাকার একতা অনাথালয়ে শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন তারা। সাবরুমের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী সোমেন কর্মকারের বড় ছেলে সোহম কর্মকারের জন্মদিনকে ঘিরে এক আনন্দ উদ্যোগের সাক্ষী রইল মনুবাজার কালাঢেপা এলাকা। পরিবারের পক্ষ থেকে সাধারণভাবে নয় বরং মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এই বিশেষ দিনটি পালিত হল একতা অনাথ আলয়ে। জন্মদিন উপলক্ষে অনাথ আশ্রমের শিশুদের মধ্যে খাবার বিতরণ, উপহার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের মুখের হাসি এবং আনন্দে পরিবেশ ভরে ওঠে। উপস্থিত সকলে উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোমেন কর্মকার জানান, তিনি প্রতি বছর ছেলের জন্মদিন কোনো না কোনো সামাজিক কর্মসূচির মাধ্যমে পালন করে থাকেন। তিনি সকলের কাছে আবেদন জানান, আমরা যদি সবাই অনাথ আশ্রম এবং পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়াই তাহলে তাদের চলার পথ অনেকটাই আলোকিত হবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। অ্যাকচুয়ালি আমার বড় ছেলে সোহমের আজকে 14তম বার্থডে। তো এই বার্থডে উপলক্ষে এখানে একতা অনাথালয়ে আমি এসছি ওনাদেরকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য। তো প্রত্যেক বছরই আমি এইভাবেই কিছু না কিছু সোশ্যাল ওয়ার্ক করে থাকি। তো সেই জন্যই আজকে এখানে এসে ওদের জন্য দুপুরবেলার খাবারের ব্যবস্থা করেছি। তারপরে পূজা উপলক্ষে বস্ত্র এনেছি। এছাড়াও কিছু চাল বা অন্য সামগ্রী এনেছি সাথে করে, যাতে তারা অন্ততপক্ষে কিছুদিন ভালো থাকতে পারে। আমার সবার জনগণের প্রতি আবেদন থাকবে, আপনারা সবাই আসুন, এগিয়ে আসুন, এই সমস্ত অনাথ বাচ্চাদেরকে সহযোগিতা করুন, তারা যাতে ভবিষ্যতে জীবনের চলার পথটা সুগম হয়ে ওঠে। এতটুকুই আমার বলা। দেবীপক্ষের আগে পিতৃপক্ষ উপলক্ষে আজ সকাল থেকেই শহরের বিভিন্ন জলাশয়ে তর্পণের ভিড়। লক্ষ্মীনারায়ণ বাড়িতেও দেখা গেল ভক্তদের উপচে পড়া ভিড়। দেবীপক্ষের আগে ভাদ্র মাসের পূর্ণিমা থেকে শুরু হয়ে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা পর্যন্ত চলে পিতৃপক্ষ। এ সময় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের প্রচলন রয়েছে। শাস্ত্র মতে এই সময় পূর্বপুরুষেরা মর্তে নেমে এসে তাদের বংশধরদের কাছ থেকে জল গ্রহণ করেন। আজ সকাল থেকে শহরের বিভিন্ন দিঘি এবং জলাশয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে ভিড় জমায় ভক্তরা। ভোররাত থেকেই বিশেষ ভিড় পরিলক্ষিত হয় আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ বাড়িতে। ভক্তরা পুরোহিতদের সহায়তায় তর্পণ, পিণ্ডদান এবং শ্রাদ্ধ কর্ম সম্পন্ন করেন। পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রদর্শনের এই আচারকে কেন্দ্র করে সর্বত্রই ভক্তিময় পরিবেশ সৃষ্টি হয়। পিতৃপক্ষের সমাপ্তির পরই শুরু হবে দেবীপক্ষ, আর সেই দিকেই এখন অপেক্ষায় ভক্তরা। মহালয়ার দিন তর্পণের যে উদ্দেশ্য, খালি মহালয়ার দিনে যে তর্পণ হইব তা না, যে আমাদের যে ভাদ্র মাসের কৃষ্ণা প্রতিপক্ষ থেকে এই যে মহালয়া পর্যন্ত এই 15 দিনকে আমরা পিতৃপক্ষ বলা হয়। ওই 15 দিনের মধ্যে কেউ পারলে 15 দিনই করে, কেউ পারলে একদিন করে। মহালয়াটা হচ্ছে তার শেষ সীমা।
ওই মহালয়াতে যদি তর্পণ না করা হয় পিতৃতর্পণ, তাহলে এই বছর আর পিতৃতর্পণের তখন সুযোগ থাকে না। যার লেগে সবাই তো সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত, 15 দিন করতে পারে না। যার লেগে ওই মহালয়ার দিনই সবাই আসে। কারণ এটাকে আমাদের পুরাণে আছে যে ওই সময়টাই এই পিতৃপক্ষে আমাদের পিতৃপুরুষরা স্বর্গের থেকে নেমে আসে, তখন ওই তার উদ্দেশ্যে জল তিল দান করা হয়। এবং আপনার কর্ণর যখন স্বর্গে গেলেন, তখন কর্ণ কিন্তু স্বর্গে গিয়ে কোনো খাবার পাচ্ছিল না, সোনা রূপা জহরত সব পাচ্ছিল। তখন কর্ণ যমরাজকে জিজ্ঞেস করেছিল যে আমার খাবার কোথায়, আমার কাছে সব রত্ন দিচ্ছি, খাবার তো নেই। তখন কর্ণ বলছে যে তুমি তো সব পৃথিবীতে প্রচুর দান করেছ, কিন্তু তুমি কোনো পিতৃকার্য করনি, মানে ওই করনি, কাউকে অন্ন দান করনি, যার জন্য তোমার কোনো অন্ন নেই এখানে। ওই তখন এই পিতৃপক্ষের মধ্যে কর্ণের প্রতি যম সন্তুষ্ট হয়ে পিতৃপক্ষের এই 15 দিনের মধ্যে কর্ণকে আবার পৃথিবীতে পাঠিয়েছে, বলেছে যাও তুমি এই 15 দিনের মধ্যে এই দান করে আসো, অন্নদান জল দান করে আসো, তারপরে হবে। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।